এত দল থাকতে আপনি হঠাৎ সিপিআইএম দলটাই করতে যাচ্ছেন কেন? এই সিপিআইএম পার্টি 1964 সালে, সিপিআই আমাদের যে পার্টি ছিল 1920 সালে তাসকন্দে তার প্রতিষ্ঠা হয়েছিল। এবং স্বাধীনতা আন্দোলন যদি আপনারা দেখেন, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এই বামপন্থীরা, বিশেষ করে কমিউনিস্ট পার্টি, তাদের যে গৌরবমূলক ভূমিকা, এইবার একটু অন্য প্রশ্নে আসছি। আপনার হয়তো প্রশ্নটা পছন্দ নাও হতে পারে, আপনি এড়িয়ে যেতে পারেন, আপনি পাস করে যেতে পারেন, উত্তর আমি দেব না তাও বলতে পারেন, অসুবিধা নেই। আপনি একটা খর্দার উঁচু পদে আছেন, এসিএম ব্যাপারটা অনেকে জানে না, যারা জানে না তাদের উদ্দেশ্য বলছি, এরিয়া কমিটি মেম্বার। তার মানে এরিয়া কমিটি মেম্বার যারা খর্দায় আছেন, 15 জন হোক, 10 জন হোক, 19 জন হোক, এনারা খর্দা পার্টি কেমন ভাবে চলবে তথা জেলা কমিটি, জোনাল কমিটি, রাজ্য কমিটি এইভাবে আস্তে 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 উঠছে, মানে টোটাল নীতি নির্ধারণের ব্যাপারটা আপনাদের উপরে আছে। আপনার একটা ভুলের জন্য পার্টি গাড্ডায় পড়ে যেতে পারে, আপনার একটা সঠিক সিদ্ধান্তের জন্য পার্টি অনেক উপরে উঠে যাবে। আপনি একজন এসিএম, এরিয়া কমিটির মেম্বার, কিন্তু এত আমাদের কথা শুনতে হয় রাস্তাঘাটে যে আপনাদের ভেতরে এখনো সেই আগের মতন কি তার থেকে একটু বেড়েছে গ্রুপবাজি, এই লবি ওই লবি সেই লবি, এটা কেন? এটা আর কি দরকার আছে? গ্রুপবাজি বলুন আর উপদলীয় কার্যকলাপই বলুন, এই দোষটা হচ্ছে আমাদের এড়িয়ে যাওয়া কমিউনিস্ট পার্টির করে, যারা হচ্ছে যে সমাজ বদল করতে চায়, বিশেষ করে সমাজটাকে যে কদর্য সমাজ, অন্যায় অবিচার, মানুষের সাথে মানুষের অর্থনৈতিক বৈষম্য যেন তীব্র, সেই লড়াই সংগ্রামের ক্ষেত্রে শ্রমিক শ্রেণীর মধ্যে বিচ্ছিন্নতা বা এই ধরনের উপদলীয় মনোভাব কখনোই কামনীয় নয়। কিন্তু যা রাজনৈতিক দলের ক্ষেত্রে এটা তো আমরা বলবো যে এটা থেকে যদি আমরা সবাই বেরিয়ে আসতে পারি, যদি আমাদের মধ্যে মানে শ্রমজীবী মানুষের ঐক্যকে যদি আমরা সুদৃঢ় করতে পারি, আগামী দিনে সেটাই সুবার্তা যাবে। এবং যদি কোথাও থেকে থাকে এই ধরনের আমাদের মধ্যে এইখানেই আমার জায়গাটা, এইখানেই আপনাকে আমার মূল প্রশ্নটা, এই যে যদি কথাটা বলছেন, তার মানে কি আপনি বলছেন যে গ্রুপবাজি হয়তো নেই, না হয়তো আছে? আমি এটাকে গ্রুপবাজির জায়গায় বলবো না, আমি বলবো যে যখন সোভিয়েতে, যখন লেনিনের নেতৃত্বে বিপ্লবের ডাক দেওয়া হলো, সেই পার্টি, লেনিনের পার্টিতেও বলশেভিক এবং মেনশেভিক দুটো অংশ আপনি নিশ্চয়ই শুনেছেন। এবং কোন পথে হবে এবং অহেতুক অযথা পার্টির অভ্যন্তরেও কিছু হয়তো কর্মী তারা হয়তো বিতর্ক তৈরি করেন। কিন্তু ঘটনা হচ্ছে যে পার্টির যে বলশেভিক দৃষ্টিভঙ্গি, সেই বলশেভিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ শ্রমজীবী মানুষের যে লড়াই সংগ্রাম আন্দোলন, তার সঠিক দিশা যারা দেখাবেন, পার্টির অভ্যন্তরে এই লড়াই চিরন্তন থাকে। কিন্তু এই লড়াইটা ব্যক্তি বিশেষের লড়াই না, এই লড়াইটা থাকে, এই লড়াইয়ে আগামী দিনে পার্টিকেই শক্তিশালী করবে। থ্যাংক ইউ, খুব ভালো প্রশ্ন, খুব সুন্দর উত্তর আপনি দিয়েছেন। আচ্ছা, মানুষ কিন্তু এটা পরিষ্কার দেখা যাচ্ছে এবং ধরা যাচ্ছে, এবং শিক্ষিত অশিক্ষিত যাই বলুন, এরা প্রত্যেকে বলা বলি করছে, আমার কানে আসছে যে মানুষ কিন্তু আস্তে আস্তে তৃণমূল সরকারকে বর্জন করছে, ধীরে 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 ধীরে, সেটা পরিষ্কার ধরা যাচ্ছে। কিন্তু তবু ভোটগুলো দেখা যাচ্ছে সিপিআইএম এর বাক্সে না পড়ে বিজেপি বাক্সে গিয়ে পড়ছে। এটা কেন? এটা আপনার কি মতামত? এটা কেন হচ্ছে? একটা মিডিয়ার একটা প্রচার দেখবেন সকাল থেকে রাত পর্যন্ত করে, একদিকে তৃণমূল আর একদিকে হচ্ছে বিজেপি। মধ্যপন্থী মধ্যে যে বামপন্থী 30 বছরের তার কৃতিত্ব আছে, সেটা যেমন ভাবে তারা দেখায় না। যখন বামপন্থী সরকার ছিল তখনও দেখাতো না। আর বামপন্থী সরকার তার প্রচার বিমুখতা, অর্থাৎ তিনি যে কাজ করেছে বিপুল কাজ, সেই কাজের প্রচার সেরকম ভাবে হয়নি। প্রচারটা একটা বড় বিষয়, মানুষের কাছে প্রতিদিন যাচ্ছে যে বিকল্প হিসেবে কি তৃণমূলের বিকল্প মানুষ খুঁজছেন, যে এরকম একটা দুর্নীতিগ্রস্ত দল,
এরকম একটা মঞ্চে যে সেদিনই দেখলেন একজন পুলিশ আধিকারিককে কিভাবে গালাগালি দিচ্ছে, এবং একটা অপসংস্কৃতির জায়গায় আমাদের রাজ্য চলে গিয়েছে। এবং একটা ঘটনা যে আপনি যদি বিদেশে যান, আপনি যদি অন্য রাজ্যে যান, কোনো রাজ্যে দেখবেন না যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। এই দেশটাতে আমি দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং পশ্চিমবাংলা বাদ দিয়ে। এবং সেখানের মূল শত্রুটা হচ্ছে যে দেখবেন রাজনৈতিক যখন প্রচার হচ্ছে বিরোধিতা, তখন সবাই বিরোধিতা করছে বামপন্থীদের, কিন্তু যখন মিডিয়াতে বসছে তখন দুটো কিন্তু বাইনারি হয়ে যাচ্ছে, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। একটা প্রবল হিন্দুত্ববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। হিন্দু এবং হিন্দুত্ব দুটো কথা পৃথক। হিন্দু হচ্ছে আমার হিন্দু ধর্ম, যে ধর্মের মধ্যে দিয়ে সহনশীলতা রয়েছে, বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবীর মানুষকে একাত্ম করার জন্য এই বাণী আমাদের দেওয়া হয়েছে। এবং আমাদের সাহিত্যে, আমাদের শাস্ত্রে কোথাও হিংসা, প্রবল হিংসা সেই ছিল না। হিন্দুত্বের নাম ধরে হিন্দুইজম, এটা কোনোদিন আমরা দেখিনি। এই প্রথম বিজেপির হাত ধরে, সাভারকরের হাত ধরে এই হিন্দুত্ব শব্দটা হচ্ছে 1923 সালে প্রথম আসে আমাদের দেশে। এবং এই হিন্দুত্বের আবেগে প্রথমে রাম জন্মভূমি দেখতে শুনলেন, রাম জন্মভূমির পর বাবরি মসজিদ ভাঙা হলো, রাম জন্মভূমি হলো, একটা পূর্ণ ইতিহাস। এবং মানুষকে একেবারে সাম্প্রদায়িকতার বিষে জর্জরিত করে দেওয়া হলো। এবং মানুষ হিন্দু তার শত্রুকে, সে শত্রু হচ্ছে মুসলিমরা। তাহলে মুসলিমদের বলা হচ্ছে তোমার শত্রুকে হিন্দুরা। দুটো মৌলবাদ, একটা মৌলবাদের যদি সংখ্যালঘু মৌলবাদের যদি উত্থান ঘটে, অটোমেটিক্যালি সংখ্যালঘু মৌলবাদ তারা উৎসাহিত হয়। এবং দুটো মৌলবাদের মধ্যে দেখবেন কোনো মৌলবাদের সাথে কোনো মৌলবাদের ঝগড়া নেই, তাদের মধ্যে দারুণ সখ্যতা। আমাদের রাজ্যেও আমরা ভেবেছিলাম যে আমরা বিদ্যাসাগর, রামমোহনের পথ ধরে, রবীন্দ্রনাথের পথ ধরে এসেছি। আমরা ভুল ভেবেছিলাম যে মানুষের মধ্যে, বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে, যাদের পূর্বস্মৃতি নেই, স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের যাদের কাছে ঝাপসা, তাদের কাছে এই হিন্দুত্বের যে জিনিস তাদেরকে উদ্বেলিত করলো। আমার বাড়িতে আমার মা বলে যে রাম জন্মভূমি হচ্ছে খুব সুন্দর, সেদিন সে পুজো করে। অর্থাৎ আমাদের বামপন্থীদের মতো বাড়িতেও থাবা বসানো এই হিন্দুত্বের জিগির। স্বাভাবিকভাবে এই হিন্দুত্বের জিগিরের ফলে বামপন্থী ভোট বললো সিপিএম পারবে না এই মুহূর্তে তৃণমূলকে হটাতে, বিজেপি পারবে, এই বার্তা দেওয়া হলো যে ইসকি বার আমাদের হচ্ছে ইয়ে নয়, বা এবার হচ্ছে যে আমাদের বিজেপিকে ভোট দিতে হবে, বামকে বাদ দিয়ে রামকে ধরতে হবে। এই স্লোগান একটা পু করে আগুনের মতো চলে। ঠিক আছে, তাহলে এইবার তাহলে আমাকে একটা প্রশ্ন করতেই হয় আপনাকে, যে মোদী সরকার সাম্প্রদায়িক আপনারা বলেন, তৃণমূল এবং বিজেপি আপনারা বলেন ভাই ভাই, সব ভালো, সব মেনে নিলাম। তাহলে এই ভোট পাওয়ার জন্য সবাই মুসলিমকে, মানে মুসলিম সম্প্রদায়কে তোষণ করে এসছে বরাবর, এটা আপনি অস্বীকার করতে পারবেন না। তা সিপিআইএমও কি তোষণ করেনি বা এখনো করছে না? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের সামনে তুলে ধরেছেন। এই সময়ে একটা পারসেপশন তৈরি করে দেওয়া হয়েছে, বামফ্রন্ট সরকার যখন ছিল, বামপন্থীরা মুসলিমদের তোষণ করে, সংখ্যালঘু তোষণ করে, এবং এই পারসেপশনটা এখনো বহু মানুষের মধ্যে এখনো ছড়িয়ে আছে। ঠিক, এই পারসেপশনটাকে আমরা মুক্ত করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। কথা হচ্ছে এই, জ্যোতিবাবু সরকার চালিয়েছেন, বুদ্ধবাবু সরকার চালিয়েছেন 34 বছর। আমাদের এই মন্ত্রীরা কোনো মন্দির উদ্বোধন করছেন, খুঁটি পুজো উদ্বোধন করছেন, কোথাও হচ্ছে কার্নিভালে যাচ্ছেন, সকালে যাচ্ছেন মন্দিরে, বিকেলে যাচ্ছেন মসজিদে, এই ইতিহাস আপনি কোথাও খুঁজে পাবেন না। এটা ঠিক। স্বাভাবিকভাবেই দোষণ বলা, মানে সাম্প্রদায়িকতা। দেখবেন আপনি নেহেরুর সময়ে রাজেন্দ্র প্রসাদের সাথে তীব্র বিতর্ক হয়েছিল, আপনারা জানেন, যখন সোমনাথ মন্দির উদ্বোধনের প্রশ্ন। এবং ধর্মনিরপেক্ষতার প্রশ্নকে সামনে রেখে নেহেরু, আজও আমরা বামপন্থীরা নেহেরুকে সমর্থন করি, শুধু না, সেই পথটাই হচ্ছে আসল পথ বলে আমরা মনে করি। কেন? উনি বলেছিলেন যা উচিত নয়। রাষ্ট্র ক্ষমতায় যিনি আছেন, যিনি মুখ্যমন্ত্রী, যিনি প্রধানমন্ত্রী, তিনি কেন রাম মন্দির উদ্বোধন করবেন? তিনি ধর্মনিরপেক্ষতার যে আদর্শ লিপিবদ্ধ আছে আমাদের সংবিধানের পাতায় পাতায়, তাকে যদি আপনি লঙ্ঘন করেন প্রধানমন্ত্রী, তাহলে দেশের মানুষ সেই পথেই যাবে। সুতরাং ধর্মনিরপেক্ষতার প্রশ্ন রাষ্ট্রের সাথে কখনোই
আমাদের ধর্মকে কখনো মিলিয়ে দেওয়া উচিত না। এটাই হচ্ছে ধর্মনিরপেক্ষতার মূল বিষয়। এটা জ্যোতিবাবু পালন করেছেন, বুদ্ধবাবু পালন করেছেন। আর যেহেতু জ্যোতিবাবু তো পরিষ্কার ব্রিগেডের ময়দানে বলেছে বহুবার যে যদি রাজনীতির সাথে ধর্মকে মিশিয়ে দেওয়া হয় তাহলে সর্বনাশ হবে, এই পথে আপনারা যাবেন না, বারবার বলেছে। আমরা সেটাই বলতে চাইছি যে বামপন্থীরা যখন ক্ষমতায় কেরালাতে ছিল, ত্রিপুরাতে ছিল, পশ্চিমবঙ্গে আছে, কখনো এই কাজ করেনি। দ্বিতীয় কাজ যেটা করেছে, যে জন্য বলা হয় মুসলিমদের মধ্যে, আপনি জানেন ইতিহাসে যারা পড়ান তারা নিশ্চয়ই জানেন যে আমাদের দেশের যে মুসলিম, মূলত আমাদের দেশের বাঙালি মুসলিম সব কনভার্টেড মুসলিম। মুঘল যুগেই হতে পারে, যখন হচ্ছে যে অস্পৃশ্যতার যে চরম লজ্জা, ব্রাহ্মণ্যবাদের যে দাপট, এই সমস্ত মানুষ তারা অপমানিত বোধ করতেন। সেই অপমানের জ্বালা থেকে মুক্ত পাওয়ার জন্য তারা ধর্মান্তরিত হয়েছিলেন। এটা শুধু বিবেকানন্দ কথা হচ্ছে যে এই যে মানুষের, এই যে আমরা বলছি যে এই মানুষের নিপীড়নের শিকার তারা, এবং দেখবেন 2% বামফ্রন্টের আমলে 2% লোক যে সরকারি চাকরিতে, মুসলিমরা সংখ্যালঘু, জনসংখ্যা 26%, আর 2% ছেড়ে নেই তারা হচ্ছে চাকরিতে, সরকারি চাকরিতে যেতে। কিন্তু চরম কোথায় তো সম্পূর্ণ ভিন্ন। এবং তাদের জমির অধিকার ছিল না, ভূমিহীন কৃষক মুসলিমদের মধ্যে 80%। বামফ্রন্ট সরকার বলল যে মানুষের মধ্যে জমি বন্টন করতে হবে। এই যে ভূমি সংস্কার, তার ভূমি সংস্কারের সদর্থক পেল মুসলিমদের মধ্যে, তার বন্টন হলো, গরিব মানুষের মধ্যে যে বন্টন হলো, উপকৃত হলো তারা সবচেয়ে বেশি। এটা তো তোষণ বলা যাবে না। আপনারা বলছেন তোষণ, আমরা বলছি তাদের সহযোগিতা। যারা পিছিয়ে পড়া, ধর্ম দেখছেন কেন? কিন্তু প্রথাগত ভাবে ধর্মীয় সংস্কারে বামপন্থীরা না হিন্দু ধর্ম, না খ্রিস্টান ধর্ম, না মুসলিম, সবাইকে সমানভাবে দেখার চেষ্টা করেছে, তাদের সুগ্রহণিত করেছে। যখন ঈদ হতো, রেশনে চিনি বেশি করে দেওয়া হতো, আবার দুর্গাপূজার সময় চিনি বেশি করে দেওয়া হতো। তোষণ তখন বলে যদি চিনি দেওয়ার ক্ষেত্রে একেও দিত না, ওকে দেখে দেওয়া হতো, তাহলে তোষণ। সুতরাং তোষণ নয়, সঠিকভাবেই আপনারা জানেন রমনাথন কমিশন যে রিপোর্ট দিল, তার ভিত্তিতে পিছিয়ে পড়া মুসলিমদের ওবিসি তালিকাভুক্ত করা ছিল না, প্রথম করলো। একটা আমাদের দেশের নাগরিক, সহনাগরিক, সে যে ধর্মেরই হোক, তারা পিছিয়ে পড়বে ক্রমাগত। তা তো হিংসা দেশ, সেখান থেকে তো দুষ্কৃতিমূলক কাজ সব থেকে বেশি বাড়ে অশিক্ষিতদের মধ্যে। এই যে কথা, শিক্ষাটা এই জায়গা থেকেই আমি আপনাকে একটা অন্য প্রশ্নে যাচ্ছি। দুষ্কৃতিমূলক কাজ যে বাড়ছে, এই পয়েন্টেই বলছি। এই যে কাশ্মীরে কদিন আগে একটা মারাত্মক ঘটনা হয়ে গেল, মানে খুব দুঃখজনক। তাহলে এবং খবরের কাগজ দেখলে, খবর শুনলে পরিষ্কার দেখা যাচ্ছে যে আমাদের পশ্চিম বাংলাতেও নানান গ্রামাঞ্চলে, মুসলিম অঞ্চলে, হিন্দু অঞ্চলেও বাড়ি ভাড়া নিয়ে কিছু জঙ্গি লুকিয়ে আছে এবং তাদের টুকটুক করে ধরাও করছে। তাহলে কাশ্মীরে এই যে জঙ্গি ব্যাপারটা চলছে, এই যে জঙ্গি টোটাল ব্যাপারটা, জঙ্গিদের একটা মানে মারাত্মক মানে অ্যাটাক করার একটা ইচ্ছা, যে হিন্দু সম্প্রদায়কে একদম মুছে দেব। এই জঙ্গিরা এখানে ঠাঁই পেয়েছে, এর বাড়িতে ভাড়া, তার বাড়িতে ভাড়া। কাশ্মীরেই বা ওরা কেমন করে জানলো যে এখনই 26 জন লোক পর্যটক এই জায়গায় আছে? এই যে জঙ্গি, চারিদিকে এত জঙ্গি, এইসব জঙ্গি, এদের কি কোথাও আড়ালে হিন্দুরা সাপোর্ট করছে না? কেন বলছি কথাটা? জঙ্গিরা ধরা পড়ছে মুর্শিদাবাদ, এইসব অঞ্চলে, নানান অঞ্চল কদিন আগেই পড়লো ধরা। এই যে এরা যে আমাদেরই আশপাশে লুকিয়ে আছে, মুসলিম বাড়িতেই থাকুক কি হিন্দু বাড়িতেই থাকুক, সেটা কোনো পরেই নয়, প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে আমরা কি জঙ্গিদের একটুও সাহায্য করছি না? সেটা হয়তো এরকম হতে পারে যে সরকার যাতে গাড্ডায় পড়ে ওর জন্য সাহায্য করছি, তাও হতে পারে। কিন্তু হিন্দুরাও কি মুসলিমদের একটু গার্ড করছে না? জঙ্গি আমরা বলছি, অর্থাৎ সন্ত্রাসবাদ, এই সন্ত্রাসবাদের জন্ম করতে সঠিকভাবেই বলেছেন যে পাকিস্তানের জন্ম হওয়ার পর পাকিস্তানের শাসকরা তাদের দেশটাকে যেভাবে পরিচালনা করছেন, সেই দেশ পরিচালনার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ, এবং সেখানেও ভারত বিদ্বেষের একটা
গল্প আছে এবং সেটা আজকে নয়, দীর্ঘদিন ধরেই কাশ্মীরকে কেন্দ্র করে আছে। এবং দেখবেন জঙ্গিবাদ, বিশেষ করে লস্কর ই তৈবাই বলেন, জৈশ মোহাম্মদ, জৈশারা বলুন, যেই বলুন না কেন, তার জন্ম হোক মানে ধর্মের আড়ালেই, তার মধ্যেই, অন্ধকারের মধ্যেই জন্মটা হয়েছে একদম। এবং আতুর ঘরটা হচ্ছে ধর্মের এই হিন্দু জঙ্গিবাদ। আপনি নাম শুনলেন, হয়তো আশ্চর্য হচ্ছে যে হিন্দু জঙ্গিবাদ, এটাও কিন্তু ধর্মের আশ্রয় তৈরি হচ্ছে। আমি উদাহরণ দেব, আপনি মুসলিম না, হিন্দু জঙ্গিবাদও আছে, খ্রিস্টান জঙ্গিবাদ, ইহুদি জঙ্গিবাদ, জায়নবাদ। আপনার নিশ্চয় জঙ্গিবাদ শুধুমাত্র একটা ধর্মের দিকে তাকিয়ে না, ধর্ম আমরা এই জন্যই বলছি, জঙ্গিবাদের কোনো ধর্ম হয় না, সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। কথা হচ্ছে যে এই যে লস্কর ই তৈবাকে কাজে লাগিয়েছিল কি? কাজে লাগিয়েছিল আমেরিকা। আমেরিকা কাজে লাগিয়েছিল এই যে অস্ত্র বিক্রি করবে, যদি এই যুদ্ধ খেলা না হয়, ফ্রান্সের লোকরা বসে আছে অস্ত্র বিক্রি করার জন্য, জাপান বসে আছে, ওইদিকে আমেরিকা বসে আছে, রাশিয়া বসে আছে। আমি ক্রেতা কে হবে? আমি যদি আতঙ্কিত না হই, আমি যদি সন্ত্রস্ত না হই, তাহলে তো আমি অস্ত্র কিনতে যাবো না, অস্ত্রের দোকানে যাবো না। এই যে ভেজাল রাফালগুলো আমাদেরকে গুছিয়ে দেওয়া হলো, আপনারা দেখেছেন, যেটা মুখ থুবড়ে পড়ছে, আজকে ঘোষণা হচ্ছে। তার জঙ্গিবাদের জন্মটা আপনারা জানেন, কাশ্মীরের জঙ্গিবাদ যেটা করেছে, এই জন্য সরকার সম্পূর্ণরূপে দায়ী। পুলওয়ামা কাণ্ডে যখন ঘটলো, পুলওয়ামা কাণ্ডের ঘটনার পর একেবারে সত্যপ্রসাদ বলেন, ওদের রাজ্যপাল ছিলেন, উনি বললেন যে সব ঘটনা জানেন মোদি, এবং এটা সাজানো ঘটনা, এবং উনি জানলে আকাশপথে যাওয়া উচিত, কেন রাস্তা ধরে গেল। এবং সরকারের আরডিএফ ঢুকে গেছে, সরকার জানে না, 370 ধারে গোলাবারি করছেন যে আমরা কাশ্মীরে শান্তি নিয়ে এসেছি, অথচ তাদের এত নিরাপত্তা, এবং প্রতি 4 জনে 1 জন করে নিরাপত্তা কর্মী। কেন তারা ধরতে পারলেন না যে আরডিএফ দেওয়া, ওই জন্য ওদের ওটা হচ্ছে ভোটে জেতার একটা পরিকল্পনা আছে। এবং দেখবেন একজন জঙ্গিও ধরা পড়বে। ভারতবর্ষে যে বাজনা হচ্ছে, আমরা বিরাট শক্তিধর দেশ, $4 ট্রিলিয়ন, নেহরু আমলে $4 ট্রিলিয়ন ছিল না, বের হয়েছে, অনেক কিছু হয়েছে, এত গলাবাজি ছিল না, যত উন্নয়ন নেহরুর আমলে। এখন যেমন হচ্ছে নেহরুর বিকল্প হচ্ছেন মোদি এটাকে পরিকল্পিত ভাবে ভারতবর্ষের বুকে মুসলিম বিদ্বেষকে জিগির তোলার জন্য ইহুদি বিদ্বেষ চলেছিল জার্মানিতে। এটা আমি এই আমার 65 বছর বয়সে এই প্রথম শুনলাম যে হিন্দু জঙ্গিবাদ, এইটা ব্যাপারটা আমার ঠিক মাথায় গেল। এটা কি আপনি মানে কায়দা করে এড়িয়ে যাচ্ছেন, নাকি মানে পরিকল্পনা? আপনার শুনুন, 1923 সালে আমি যে প্রথমে শুরু করেছিলাম যে হিন্দুত্ব শব্দটা আসলো, এবং এই হিন্দুত্ব শব্দটা হিন্দু মহাসভার পর এবং স্বাধীনতা আন্দোলনে আপনারা দেখবেন এই যে হিন্দু মহাসভা, জনসংঘ, এই যে সব তখন 1925 সালে আরএসএস তৈরি হয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। দেখেছেন কোনো একজন বিপ্লবীকে, একজন স্বাধীনতার যোদ্ধা দেখাতে পারবেন? একজনও নেই। এমনকি মুচলেখা দিয়ে তারা কিভাবে এই অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, সমস্ত আন্দোলন থেকে তারা নিজেদের সরিয়ে নিয়েছিলেন এবং ব্রিটিশকে বলেছিলেন আপনাদের সেবা করুন। সেসব ইতিহাস আমি এখানে বলছি না, বলছি এই মধ্যে। আচ্ছা, আপনাকে একবার মনে পড়ে না যে সন্ত্রাসবাদ জন্ম করতে গিয়ে ভারতবর্ষে হিন্দুত্ব নেই? নাথুরাম গডসে আকাশ থেকে পড়ে নিশ্চয়ই। এই নাথুরাম গডসে সরাসরি আরএসএস এর সাথে যুক্ত ছিল, হিন্দুত্ববাদী শক্তির সাথে, এবং ইয়ের সাথে, হিন্দুত্ববাদী শক্তির সাথে তার যোগাযোগ সব থেকে বেশি ছিল। তাহলে গান্ধীজিকে হত্যা করার পর উল্লাস, এবং এখন দেখবেন মিষ্টি বিতরণ করে। সন্ত্রাসবাদের জন্ম তারা দিয়েছে। প্রজ্ঞা কিছুদিন আগে আপনারা দেখেছেন অসীমানন্দ অ্যাকিউজড হিন্দুত্বের নামে মসজিদ ধ্বংস করে দেওয়ার জন্য সন্ত্রাসবাদী কাজের সাথে যুক্ত হয়েছে। আপনাদের উদাহরণ আপনাকে বলি, ইন্দিরা গান্ধী কে হত্যা করেছিল? মুসলিম মৌলবাদ। আপনাদের যদি উদাহরণ দিই, রাজীব গান্ধীকে কে হত্যা করেছিল? মুসলিম সন্ত্রাসবাদী। তাহলে সন্ত্রাসবাদ কোনো ধর্ম হয় না। আমাদের দেশে যে সন্ত্রাস তৈরি হচ্ছে এখন, সেই সন্ত্রাস আরেকটা কথা মনে রাখবেন, যদি হিন্দুত্ববাদী শক্তি যে গর্জন করে মুসলিম ভারত থেকে হটাও বা মুসলিমকে মুখ হতে হবে, ধর্মান্তরিত সমস্ত প্রশ্নকে মানুষের মধ্যে নিয়ে আসে, একেবারে গৌণ প্রশ্ন। প্রথম প্রশ্নটাই হচ্ছে অর্থনৈতিক প্রশ্ন। যদি অর্থনীতি, অর্থাৎ মানুষের রাজনীতি মানেটা কি? রাজনীতির সংজ্ঞা পাল্টে যাচ্ছে। আমাকে ভোট দিন কারণ মুসলমান বিরোধী, সবচেয়ে বেশি মুসলমান বিরোধী আমি, সুতরাং আমাকে ভোট দিন। আর তৃণমূল বলছে আমি মুসলমানদের রক্ষা করবো, সুতরাং আমাকে ভোট দিন। ব্যাপারটা তাই এসছে।
এই যে মানুষের অর্থনীতি, মানুষের শিক্ষা, মানুষের শিল্প, মানুষের হচ্ছে জীবনচর্চা, ছেলেদের চাকরি হবে কিনা, স্বাস্থ্য ব্যবস্থা কিরকম, সরকারের এই যে পরিকল্পনা আলোচনা সমস্তটা গৌণ হয়ে যাচ্ছে। এবার আমি র্যাপিড ফায়ারে যাচ্ছি, ইয়েস অর নো, বলুন। হ্যাঁ না, কোনো কারণ দুদর্শনের প্রয়োজন নেই। খর্দাতে আপনার পছন্দের রাজনৈতিক লিডার কে বর্তমান? আমি কোনো স্পেসিফিক কোনো নাম না বলেই বলছি, যারা নিজের জীবন বাজি রেখে অত্যন্ত পরিশ্রম করে বামপন্থাকে মানুষের সামনে নিয়ে যাচ্ছেন, রাস্তায় আছেন লাল ঝান্ডাকে, প্রত্যেকেই আমার লিডার। এড়িয়ে গেলেন, ঠিক আছে। কল্যাণ মুখার্জি না কাজল ভট্টাচার্য আপনার কাছে ফেভারিট? ফেভারিট বললে দুজনেই লিডার, এবং দুজনেরই গ্রহণযোগ্যতা এবং তাদের কাজ অনেক ক্ষেত্রেই পছন্দ করতে হবে। মানে এটাও 0-0 ড্র হলো আর কি। ভালো, ঠিক আছে। আচ্ছা, আপনার তৃণমূল বা বিজেপি থেকে কোনো অফার আসেন? আপনি যে স্ট্যান্ডার্ডের আপনি নেতা, এসছে কি? দেখুন, নিজের দাম বাড়িতে লাভ নেই যে আমি অফার পেয়েছি কি পাইনি। যখন 2011 সালে কেউ মানে আমি কারো নাম বলতে চাই না, বলেছিলেন যে আপনি কোন পদ চান। আমি বলেছিলাম শেষ মানুষটি বামপন্থায় বিশ্বাস করেন, যদি কেউ থেকে থাকে তাহলে আমি থাকি। ক্লিয়ার। আপনার উপরেই এত আক্রমণ হলো কেন? অনেকের উপরই হয়েছে, কিন্তু আপনার উপর যেন একটু অতিরিক্ত হয়েছে। আপনি একজন 2011 সালের পর শিক্ষক মানুষ, কেন এত আক্রমণ? 2011 সালের পর আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, সিপিএম যাকে আমরা বলছি, সেই পার্টির সবচেয়ে বিপর্যয়কর অবস্থা হয় আমাদের এই পশ্চিমবাংলায়। আমাদের খরচাতেও তার মধ্যে হ্রাস করেছে, এবং একটা দুরন্ত আগ্রাসী মনোভাব নিয়ে বামপন্থীদের উপর বিভিন্ন স্তরে, শুধু আমি না, অনেকেই আক্রান্ত। আমি কথাটা এটা ভুল, অনেকেই আক্রান্ত, তার মধ্যে আমিও আক্রান্ত। 2015 সালে তখন পৌর নির্বাচনে প্রবল পরাক্রমশালী প্রার্থীর বিরুদ্ধে আমি প্রার্থী হয়েছিলাম। তখন তার পূর্ববর্তী থেকেই আমাদের উপর আক্রমণটা আসে, ম্যাক্সিমামটা সেখান থেকে স্টার্ট। কমরেড জ্যোতি বসু, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে কাকে আপনার বেশি পছন্দ? রাজনৈতিকভাবে, মানুষ হিসেবে না, রাজনৈতিকভাবে কে থাকলে আপনার আপনি মনে আনন্দ পেতেন বা খুশি হতেন যে মুখ্যমন্ত্রীর চেয়ারে এ আছে বা বি আছে, না এ থাকলেই ভালো, আমি খুশি? এই দুজন, জ্যোতিবাবু এবং বুদ্ধদেব বাবু, রাজনৈতিকভাবে, মানুষ হিসেবে না, কিন্তু আবার বলছি, কাকে আপনার ফার্স্ট চয়েস? বামপন্থী রাজনীতি হিসেবে বুদ্ধদেব বাবু এবং জ্যোতিবাবুর মধ্যে তুলনাটা অত্যন্ত জটিল এবং কঠিন বিষয়। জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তখনকার পশ্চিমবাংলার পরিস্থিতি ছিল ভয়ঙ্কর। এটা কঠিন, একটা দুর্বল রাজ্য বলতে বোঝায়। অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে একেবারে পশ্চাৎপদ একটা রাজ্য, উদ্বাস্তু পীড়িত, লক্ষ লক্ষ, প্রায় কোটির কাছাকাছি। এই সবটা মিলিয়ে জ্যোতিবাবু ছিলেন একটা মানে ওই সময়ের কাণ্ডারি। একদম। আর কমিউনিস্ট পার্টির আদর্শ নৈতিকতার ক্ষেত্রে দাঁড়িয়ে দুজনকেই আমি সমর্থন করি এবং ভালোবাসি, কিন্তু জ্যোতিবাবু ছিলেন রাজনীতির দিক থেকে, প্রাজ্ঞতার দিক থেকে এবং সাহসী দৃষ্টিভঙ্গির দিক থেকে যে ভূমিকা গ্রহণ করতে পারতেন অল ইন্ডিয়া, সারা ভারতবর্ষের ক্ষেত্রে, বুদ্ধদেবের কাছে কিছু এই দুর্বলতা ছিল। তার মানে জিনিসটা আপনি ঘুরিয়ে বললেন, কিন্তু পরিষ্কার যে
মুখ্যমন্ত্রীর আসনে বুদ্ধদেব ভট্টাচার্যের থেকে জ্যোতি বসু বেশি সফল, এবং উনি থাকলে হয়তো আজকে আমাদের এই পরিস্থিতি হতো না, হয়তো এই পরিস্থিতি হতো না। সেটাও আমি বলবো না, এই কারণে সিঙ্গুর আন্দোলন থেকেই তো উঠে এলো ওরা। সিঙ্গুর আন্দোলনও উনি ম্যানেজ করে ফেলতে পারতেন, সিঙ্গুর আন্দোলনটা উনি ট্যাকেল করতে পারতেন। মানুষ বলেন বটে, কিন্তু পারেননি। কিন্তু মানুষ বলেন বটে যে জ্যোতিবাবু ট্যাকেল করতে পারতেন, বুদ্ধবাবু ট্যাকেল করতে পারেননি। ঘটনাটা এভাবে ব্যাখ্যা না করে আমি বুদ্ধবাবুকেও কিছুটা বলতে চাই। বুদ্ধবাবু মানুষের প্রতি বিশ্বাস করতেন বেশি, এবং বুদ্ধবাবুর মধ্যে ছিল উদার মনোভাবের একটা বিষয় ছিল, বড় উদার মনোভাব। রাজনীতির ক্ষেত্রে সবসময় হচ্ছে যে সব কথা তাকে তার হুবহু মেনে নেবেন এমন না, কোথাও কোথাও তাকে কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হয়। সেটা বুদ্ধবাবু সেই সময়ে দাঁড়িয়ে পারেননি, কতটা সফল হলেন সফল বলবো না, পারেননি, সেইটা সেই জিনিসটা করতে পারেন। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাহুল চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, কারণ প্রত্যেকটা অ্যান্সার আপনি এত সুন্দর রাজনৈতিকভাবে ব্যাখ্যা করেছেন, মানে আমি খুব খুশি। আপনাদের নমস্কার, আপনারা আমাকে সুযোগ দিয়েছেন এখানে জন্য পার্টির পক্ষ থেকে, এবং এই পার্টির বক্তব্যকে আপনাদের সামনে হাজির করতে পেরে আমারও ভালো লাগছে। আপনারা ভালো থাকবেন, আপনাদের চ্যানেলের সমৃদ্ধি কামনা করি। ধন্যবাদ।